কাছে দূরে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুলতানা রহমান। দেখছেন কোন পথে বাংলাদেশ এবং আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ এবং রয়েছেন অস্ট্রেলিয়া থেকে রয়েছেন তুর্য কাজী, তিনি ফটো জার্নালিস্ট। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। অনেক পুরনো। জি, ধন্যবাদ। আপনি পর্দার অন্তরালের মানুষ, এবং অনেকে আপনার সম্পর্কে জানেন। আপনাদের দুজনকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের আমরা জানি যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন। সেখানে তিনি আগে বলা হয়েছিল তিনি একটা পুরস্কার আনতে যাচ্ছেন, কিন্তু এই সোশ্যাল মিডিয়া গুলোতে ধরেন আমার মতো যারা বিভিন্ন চ্যানেল করছে সোশ্যাল মিডিয়াতে, তাদের মাধ্যমে খবরগুলো আসছিল যে তিনি যাচ্ছেন মূলত তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে, কিন্তু কোনো পক্ষ থেকেই সেটি নিশ্চিত করা হচ্ছিল না। কিন্তু গতকাল মোটামুটি এটি একদম নিশ্চিত হয়েছে। বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সহ সবাই মোটামুটি নিশ্চিত করেছেন যে পুরস্কার একটি উসিলা মাত্র। তিনি মূলত তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। 13 তারিখ সেই বৈঠকটি অনুষ্ঠিত হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কেন একেবারে উড়ে গিয়ে বৈঠকটি করার প্রয়োজনীয়তা তাগিদ তৈরি হলো, এই প্রশ্নটি খুবই আমার জানতে ইচ্ছা করছে। কারণ এখন টেকনোলজি এত আপডেটেড, ইন পার্সন তো বৈঠকের দরকার হয় না, তবু কেন এটি করতে হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে? সেই সঙ্গে এই বাংলাদেশ থেকে বলা হচ্ছে যে লন্ডনে ইংল্যান্ডের প্রাইম মিনিস্টারের সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু সেটি আর হচ্ছে না। আদতে বিভিন্ন মাধ্যম থেকে আমরা খবর পেয়েছি যে আসলে এরকম কোনো বৈঠকের কথাই ছিল না। অন্যদিকে ইংল্যান্ডের সাবেক মিনিস্টার তিনি টিউলিপ সিদ্দিক, আমরা সবাই জানি, যিনি শেখ রেহানার মেয়ে, টিউলিপ সিদ্দিক ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন, তার সঙ্গে চায়ের লাঞ্চের নিমন্ত্রণ জানিয়েছেন এবং তার সঙ্গে তার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, সেই অভিযোগ বিষয়ে কথা বলার জন্য একদমই ওপেনলি তিনি নিমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু সেই বিষয়ে কোনো সারা শব্দ নেই। টিউলিপ সিদ্দিকী বারবার করে বলছেন তার বিরুদ্ধে বাংলাদেশ সরকার মিডিয়া ট্রায়াল করছে কোনো তথ্য প্রমাণ ছাড়াই। এগুলো রাজনীতিতে ঘটে, কিন্তু আমি যে বিষয়টিতে ফোকাস করছি যে তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের উদ্দেশ্য কি, এখান থেকে তারা কি আশা করছে। এমন একটি কথা আমরা ওই যে উড়ো খবর থাকে না, এরকম উড়ো খবর হাওয়া থেকে পাওয়া, এরকম একটি খবর বলছে তারা একটি সেফ এক্সিট খুঁজছেন। বিষয়টি আসলেই সত্য কিনা ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই বিষয়গুলো কি ঘটছে। দেখুন, খুব গুরুত্বপূর্ণ একটি নিয়ামক হবে পল কাপুরের আপনার পদায়ন। এটা নিয়ে সিনেটে এখন চলমান হিয়ারিং চলছে এবং এটি যদি টেস্টিফিকেশন কমপ্লিট হয়ে যায়, তারপরে ডোনাল্ড লুর আপনার পদাঙ্ক অনুসরণ করতে চলেছেন পল কাপুর। তার সম্পর্কে যতটুকু জানা যায়, তিনি ডাই হার্ড অ্যান্টাই পাকিস্তানি মনোভাবের মানুষ। আর এইরকম একজন ব্যক্তি যদি এই অঞ্চলের দায়িত্ব গ্রহণ করেন, এর ইমপ্লিকেশন তো সহজেই অনুমেয়। ইউনূস শাহী বা ইউনূস সরকারের যে হবনবে উইথ পাকিস্তান রেজিম, সেটি সর্বজন বিদিত এবং সেখানে একটা বড় ভাটা পড়ার সম্ভাবনা দেখা দেবে। তখন এবার ফেরাও মোরে বলে অ্যান্টাই ভারতীয় যে জিগির এই রেজিমের পক্ষ থেকে তোলা হচ্ছে, সেখানে হয়তো ভাটা পড়তে পারে। এখন এরকম একটি পটভূমিতে আপনার সামনে নির্বাচন, করিডোর, তারপর আপনার বন্দর ইস্যু, সবকিছুই কিন্তু এই পল কাপুরের অনুসৃত পলিসির উপরে নির্ভর করবে। এখন সে বিষয়টা প্রফেসর ইউনূস জানেন ভালো করে, আর সে কারণেই তার কাছে মনে হয়েছে বিভিন্ন আপনার ফর্মাল ইস্যু হাজির করে, যেমন স্টামার মহোদয়ের সঙ্গে বৈঠক, তারপর আপনার বাকিংহাম প্যালেসে গমন,
চিত্তকার বিষয় সেগুলো তিনি নিয়ে এসছেন। এবং খেয়াল করেন যে আপনার তারেক জিয়ার সঙ্গে বৈঠকটা ফেলেছেন তিনি শেষ দিন, অর্থাৎ 13 তারিখ, এবং 2 ঘন্টা, সকালে 2 ঘন্টার সময় 1-to-1 মিটিং। এটা নিয়ে বিএনপির সাবেক সংসদ সদস্য, বিএনপি থেকে 5 বার বহিষ্কৃত নেতা মেজর আখতারুজ্জামান আজকে আমাকে বলেছেন অনলাইনে যে প্রয়োজনে তিনি 6বার বহিষ্কৃত হতে রাজি আছেন, তবুও যা কথা উচিত বলবার সেটি বলবেন। তিনি মনে করেন যে ইটস এ ট্র্যাপ, এবং এই ইউনূস মহোদয় আপনার পাকা খেলোয়াড়, তিনি তারেক রহমানকে নানানভাবে আটকে ফেলার চেষ্টা করবেন। এবং যেহেতু 1-to-1 মিটিং, তারা দুজন ছাড়া কেউ নেই, তিনি যে কোনো ভাবেই এটা বাইরে এসে ব্যাখ্যা করতে পারেন। তবে আমার ধারণা যদি মিসরিপ্রেজেন্ট করবার চেষ্টা করেন তাহলে তারেক রহমান যথেষ্ট ম্যাচিওর্ড একজন মানুষ, এবং অনলাইনে প্রতিদিনই তিনি কিন্তু লক্ষ লক্ষ লোকের সঙ্গে ইন্টারাক্ট করছেন দেশে এবং বিদেশে, এবং তিনি পিছপা হবেন না। কল স্পেড স্পেড যেটাকে বলে, সমুচিত জবাব দিতে দ্বিধান্বিত হবেন বলে আমার মনে হয় না। এক, দ্বিতীয়ত হচ্ছে ইটস হাই স্টেক গেম। যেভাবেই বলেন, আজ হোক কাল হোক, এটা এপ্রিল বলেন, ডিসেম্বর বলেন, বা আরো পরেও বলেন, বা তার আগেও বলেন, প্রফেসর ইউনূসকে যদি সেফ এক্সিট পেতে হয়, আপনার তারেক রহমানের অনুকম্পায় যদি সেটা মেলে, আদারওয়াইজ তার পক্ষে সেটি নিশ্চিত করা সম্ভব নয়। আজকেও আপনার যেটা বিশ্ববিদ্যালয়ের একজন তরুণকে মৃত্যুবরণ করতে হয়েছে মব জাস্টিসের কারণে, এবং রাষ্ট্র ব্যর্থ হয়েছে, তার সরকার ব্যর্থ হয়েছে তার জীবন আপনার রক্ষা করতে। তো এখন আপনি অগাস্টের 5 থেকে 8 পর্যন্ত যদি ঘটনাগুলো যা ঘটেছে সেগুলোকে আপনি ইন্ডেমনিটি দিচ্ছেন এবং বলছেন যে আমি দায়িত্ব নিয়েছি 8 তারিখ থেকে। 8 তারিখ অনওয়ার্ড দায় কিন্তু তার, এবং এখন এই দায় এড়াবার আর কোনো সুযোগ তাকে নেই। অসংখ্য মিথ্যা মামলা, হত্যা মামলা, তারপরে এই সর্বশেষ চপেটাঘাত তিনি যেটি পেলেন, মহামান্য সাবেক রাষ্ট্রপতি আপনার অ্যাডভোকেট আব্দুল হামিদ, ধরেই নেওয়া হয়েছিল যে তিনি আর ফিরবেন না, কিন্তু তিনি সবাইকে অবাক করে সবার মুখে ছাই দিয়ে তিনি কিন্তু ফিরে এসেছেন অসুস্থ শরীর সহ। এবং তিনি যে নিগ্রহের শিকার হয়েছেন, তিনি যে প্রোটোকল ডিজার্ভ করেন তা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। কয়েকজন জনকীর্তক যারা তাকে আপনার বিদেশে যাওয়ার সময় আটকে দেননি, তাদেরকে কর্মচ্যুত করা হয়েছে। আমি মনে করি এর একটা রিড্রেস হওয়া দরকার, এবং যাদেরকে কর্মচ্যুত করা হয়েছে তাদের শপথে বহাল শুধু করলেই ক্ষান্ত হবে না, রাষ্ট্রের উচিত হবে তাদের আপনার ক্ষতিপূরণ দেওয়া। ন্যূনতম 1 কোটি টাকা করে প্রত্যেককে দেওয়া উচিত, তাদের শারীরিক, মানসিক এবং সামাজিক যে ক্ষতি হয়েছে তা পরিপূরণ করার জন্য। এবং এই টাকা কেন রাষ্ট্রীয় কোষাগার থেকে দিতে হবে সেই জাস্টিফিকেশনটা যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তাকে হেনস্থা করবা, তাদের এটি বহন করতে হবে। অতীতে একবার আদালতের আদেশে এরকম 6 জন বিএনপির সংসদ সদস্যকে ক্ষতিপূরণ দিয়েছিল রাষ্ট্র। এখন সময় এসছে এই সবগুলো পরায় গণ্ডায় আদায় করবার, কারণ দায়িত্বহীন ভাবে যা ইচ্ছা তাই করবার যে অবস্থাটা এখন চলছে, এটি কোনোভাবেই সভ্য দেশে অ্যাকসেপ্টেবল নয়। এবং গণতন্ত্রের সূতিকাগার ব্রিটেনে গিয়ে হাজির হয়েছেন যেই মুখে, সেই মুখ যদি দেখাতে হয় তাহলে এই সবকিছু দায় অবশ্যই তাকে দায়িত্বের সঙ্গে গ্রহণ করতে হবে। ডক্টর কলিমুল্লাহ, আপনি মোটামুটি একটা সামারি করে দিলেন গত এখনকার চলমান ঘটনার, ফলে আমরা বুঝতেই পারলাম। কিন্তু খুব সুনির্দিষ্ট করে আমার যেটি জানতে ইচ্ছা করছে যে তারেক রহমানের সঙ্গে তার বৈঠকের কারণটি কি? অনেকগুলো স্পেকুলেশন আছে, এর মধ্যে একটি বড় হচ্ছে যে ডিসেম্বরে নির্বাচন হবে নাকি এপ্রিলে হবে। বিএনপি বলেছে যে তারা ডিসেম্বরে নির্বাচন চায়, ফলে তিনি কি তাহলে তারেক রহমানকে এপ্রিলে নির্বাচনে রাজি করানোর জন্য গেছেন? এটি একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে তিনি কি নির্বাচনের পরে এই সরকারের উপর অসংখ্য মানুষ ক্ষিপ্ত, আপনারা জানেন, তারা কি, এবং তারা একটি অনির্বাচিত সরকার, তারা কি কোনো সেফ এক্সিট চান?
এটা আরেকটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন এই বৈঠককে ঘিরে আসছে, সেটি হচ্ছে বন্দর এবং করিডোর সংক্রান্ত, যেটি অবশ্য তারেক রহমান আগেই বলে দিয়েছেন এটি নির্বাচিত সরকারের কাজ। তিনি কি এটি নিয়ে তারেক রহমানের কাছে কোনো দেন দরবার করতে গেছেন কিনা? মোট 3টি প্রশ্ন আপনাকে রেখেছি। দেখুন, বয়সে নবীন হলেও তারেক রহমান সিজন পলিটিশিয়ান বাই নাও, এবং তার পাবলিক স্ট্যান্ডিং আছে। তিনি ইনকনসিস্টেন্ট কোনো কাজ করবেন এই বৃদ্ধ ব্যক্তির প্রতি সম্মান রেখে, সেটা আমি মনে করি না। এক, দ্বিতীয়ত হচ্ছে প্রফেসর ইউনুস যে যথেষ্ট ঘোরেল এবং দুদেলো, এই সম্পর্কে সবার মতো তারেক রহমানও পরিষ্কার ধারণা রাখেন। সুতরাং তার থেকে কথা আদায় করে 7-5 বুঝিয়ে একটা কিছু করে ফেলবেন, সেটার সুযোগ আছে বলে আমি মনে করি না। ইউনুস অরাজনৈতিক ব্যক্তিত্ব, বিরাজনীতিকরণে বিশ্বাসী একজন মানুষ। তার সঙ্গে তারেক রহমানের কোনো তুলনা চলে না। তারেক রহমান জন্ম থেকে তিনি কিন্তু একটা রাজনৈতিক বলয়ে বেড়ে উঠেছেন। তার মা এবং বাবা দুজনেই রাজনীতিবিদ হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন, একজন প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্রপতি হিসেবে। সুতরাং এইরকম একটা প্যাডিগ্রি সম্পন্ন ব্যক্তি, তাকে আপনি মানে 7-5 বুঝিয়ে একটা কাজ করিয়ে নিতে পারবেন, এই রকমের দুঃসাহস এবং ধৃষ্টতা কারো থাকা উচিত নয়। জি, বুঝতে পেরেছি। আর সেফ এক্সিটের ব্যাপারটি? আর ওই যে, যদি আপনার ইফ হি বিহেভস এবং ডিসেম্বরের আগে যদি নির্বাচন সত্যিকার অর্থে আপনার আয়োজন করতে পারেন, এবং সেটি যদি তার ভাষায় সেরা নির্বাচন হয়, তাহলে তার বাঁচোয়া। তাহলে হয়তো নির্বাচিত সরকার যারাই আসুক, তারা হয়তো বিষয়টা বিবেচনা করবেন। যারা নির্বাচনের বাইরে থাকবেন তারাও বিষয়টা বিবেচনা করবে যে না, একটা প্লুরাল স্পেস তৈরি হয়েছে, দেশটা একটা স্থিতির মধ্যে যাচ্ছে। জি, বুঝতে পেরেছি। তুর্য কাজী, আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি। দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় এসেছেন 10 মাস। এর মধ্যে এই ইংল্যান্ডের সফর সহ তিনি বিদেশ গেলেন 11 বার। এটি বলা হচ্ছে যে আগে কোন সরকার প্রধান এরকম প্রত্যেক মাসে একবার করে বিদেশ সফর, এরকমটি হয়নি। এটিকে বলা হচ্ছে তিনি বিদেশ সফরের নেশা তার। হ্যাঁ, এটি কিভাবে ব্যাখ্যা করবেন এবং এতে বাংলাদেশের কি লাভ হচ্ছে বলে আপনার মনে হয়? দেখেন, শকুন বাঁচে 20 বছর, 20 থেকে 40 বছর। কবুতর, ঘুঘু এরা বাঁচে 3 থেকে 5 বছর। হায়না বাঁচে 20 থেকে 40 বছর। হরিণ বাঁচে 3 থেকে 5 বছর। আমরা সারাক্ষণই আলোচনা করছি ইউনুস কি করছে, ইউনুস কি করছে, ইউনুস কি করছে। আমরা কি করছি এইটা নিয়ে কিন্তু আমরা ভাবছি না। আমাদের কাজটা কি, আমরা কি করছি এইটা নিয়ে আমরা ভাবছি না। আমরা দেখেন চাতক পাখির মতো চেয়ে থাকি আমাদের প্রধানমন্ত্রী আমাদের কি নির্দেশনা দেন, আমাদের নেতারা আমাদের কি নির্দেশনা দেন, আমাদের বুদ্ধিজীবীরা আমাদের কি দিক নির্দেশনা দেন। বিপদের সময় আপনি দেখেন সাপ, ব্যাঙ, মানুষ সব কিন্তু বন্যার সময় এক প্ল্যাটফর্মে এসে হাজির হয়। তো আমরা কিন্তু আসলে আমাদেরকে ইউনাইটেড করছি না। আমরা ওদেরকে সংগঠিত হওয়ার জন্য এইসব আলোচনা করে তাদেরা তো ষড়যন্ত্রই করেছে, মোটা দাগে তো ষড়যন্ত্র। এবং এই ষড়যন্ত্রে আপনারা তারেক জিয়াকে বলছেন যে অনেক প্রিসাইজ পলিটিশিয়ান, অনেক এতদিনে উনি ইয়েছে। আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই শিবিরের এক অনুষ্ঠানে যে সে বলেছিল শিবির আর ছাত্র দল এক মায়ের পেটের 2 ভাই। তো এরা তো এপিট আর ওপিট, কেউ কোটটাই পরে আছে, কেউ পায়জামা পাঞ্জাবি দাড়ি পরে আছে, দাড়ি লাগিয়েছে, ব্যাপারটা তো একই। তো আমাদের প্রধানমন্ত্রীর আমি আগে আত্মসমালোচনা করব, আমরা কি ভুল করেছি এবং আমরা কি করতে পারি। আমাদের প্রধানমন্ত্রীর জন্য যে আমরা চেয়ে বসে থাকি, প্রধানমন্ত্রীর যেসব ক্লিপগুলো আমাদের সামনে আসছে, আমরা দেখতে পাচ্ছি উনি অ্যাড্রেস করছেন আওয়ামী লীগের ছাত্রলীগ, আওয়ামী লীগ, তাদের উপর অত্যাচার হয়েছে, নিশ্চয়ই হয়েছে। সাধারণ মানুষের উপরেও তো হয়েছে। আমরা কি ভেসে এসেছি? আমরা ওনাকে ভোট দেই না?
আমরাই তো ওনাকে ঢাল হিসেবে, উনি ফিরে আসুক। গ্রেনেড হামলার সময় নেতাকর্মীরা তাকে মানব ঢাল হিসেবে বাঁচিয়েছে না? বাংলাদেশের মানুষ তাকে দিয়ে দিবে। আমাদের তো কারো জনগণের উপর নির্ভর করা উচিত। আমাদের জনগণের মানুষকে উদ্বুদ্ধ করা উচিত, যে যেখান থেকে পারি, যতটুকু শক্তি আছে। আপনাদের মতো সুলতানা রহমান আরো আমাদের দরকার। কয়জন ইউটিউবার সেইভাবে আপনারা আর কি এইভাবে ভূমিকা রাখছেন। আমরা কেন পারছি না, এইটা আমাদের আসলে আগে সমালোচনা করা উচিত। আপনি দেখেন আওয়ামী লীগের নেতারা আর কতদিন এই বালিশে মুখ লুকিয়ে বসে থাকবে, তাই না? আমাদের তো আমি একটা, ধরেন আমরা তো সাধারণ মানুষ। আপনি একজন নেতা হলে আপনি আপনি বঙ্গবন্ধু তো চলে গিয়েছিলেন, বঙ্গবন্ধুকে ধরে নিয়ে গেছিল পাকিস্তানে, যুদ্ধ থেমেছিল। আমরা কেন ডাকতে পারছি না? আমরা কেন এখনো প্রবাসী একটা সরকার তৈরি করতে পারছি না? আমরা কেন পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের নিজস্ব লোকদের পাঠিয়ে আমরা ক্যাম্পেইন করতে পারছি না? আমরা কেন ট্রেনিং নিতে পারছি না? আমরা কেন ঝাঁপিয়ে পড়তে পারছি না? এটাই আমার কথা। যে কারণ ডক্টর ইউনূস কি করছে, তারেক জিয়ার সাথে কি পলিটিক্যাল, তাদের এটা তো তাদের নানা রকমের ইকুয়েশন, তাদের বাঁচার। এবং ডক্টর ইউনূসকে বাংলাদেশের মানুষ বাঁচতে দেবে না। তাকে এখানে এর এর কড়ায় ঘন্টা হিসাব দিয়ে যেতে হবে। হ্যাঁ, একদম পাই পাই করে হিসাব দিয়ে যেতে হবে। যত রক্ত ঝরিয়েছে তিনি, এই তো স্নাইপার বেরোলো, একটা বেরোলো, আরো বের হবে। একটা আরেকটা উদাহরণ অসমর্থিত সূত্রে জানা গেছে কুমিল্লায় পাওয়া গেছে। হ্যাঁ, এই যে মানে এগুলো তো আপনি এই ডট গুলো মিলালেই তো সাদা। এবং প্রধানমন্ত্রী আমাদের হিসাব দিচ্ছেন উনি কি কি করেছেন। উনি কি কি করেছেন এটা আমরা জানি, আমরা দেখতে পাই, আমরা ভোগ করেছি। ওনার এই কথা বলা দরকার। ওনার ওনার যারা প্রেস উপদেষ্টা ছিলেন তারা কি করছেন, তারা এইসব কথা বলবেন। প্রধানমন্ত্রী আমাদের ডাক দিক, প্রধানমন্ত্রী ফিরে আসুক। কয়জন মানুষকে ফাঁসি দেবে, কয়জন মানুষকে তারা জেলে ঢুকাবে? আসেন না, আমরা সবাই ঝাঁপায় পড়ি। আসেন একসাথে সবাই ঝাঁপায় পড়ি। আমরা আর কতদিন এরকম কে আমাদের ঠিক আছে, মোদী সাহেব আমাদের হেল্প করবেন, আমাদের ইন্টারন্যাশনাল, আমার দেশের মানুষ। আপনি দেখেন তো এই যে আন্দোলনটা হয়েছে, বিএনপি তো 15 বছরের আর কি আন্দোলন করেছে, কিছু ছেড়তেও পারে নাই, কিছু ফেলতেও পারে নাই, তাই না? যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ মাঠে না নেমেছে। এবং সাধারণ মানুষকে মাঠে নামিয়েছে কারা? সাধারণ মানুষ কি বিএনপি জামাতের কথা মাঠে নেমেছে? মোটেই না। সাধারণ মানুষ কিন্তু নেমেছে যাদের একটা নিরপেক্ষতা, মিনিমাম নিরপেক্ষতা ছিল, তারা যখন মাঠে নেমেছে। আমি সম্মান রেখেই বলতে চাই, কলিমুল্লাহ ভাইয়ের আমি দীর্ঘদিনের ফলোয়ার, আমি দীর্ঘদিন ধরে তার ফলো করি। কলিমুল্লাহ ভাই কাউকে অসম্মান করে কথা বলতে পারেন না। কলিমুল্লাহ ভাই কি জুলফিকার আলী ভুট্টোকে মহোদয় বলেন, টিক্কা খানকে মহোদয় বলেন? তাহলে কলিমুল্লাহ ভাই নাহিদকে মহোদয় বলেন কেন? আমার এটা একটা কলিমুল্লাহ ভাইয়ের কাছে প্রশ্ন, বিনীত প্রশ্ন। আপনি কেন, আমরা কেন ভোকাল হতে পারি না? আমরা যেটা দেখেন, স্বাধীনতার প্রশ্নে, আমার মায়ের প্রশ্নে, আমার মাটির প্রশ্নে, আমার দেশের প্রশ্নে কোনো আপোষ নেই। সেখানে কোনো গ্রে লাইন নেই, সেখানে কোনো সুবিধার ব্যাপার নেই। আমরা যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা অনুভব করব, আমরা যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষের কাছে পৌঁছাবো। প্রধানমন্ত্রী সাধারণ মানুষকে অ্যাড্রেস করছেন না, প্রধানমন্ত্রী আওয়ামী লীগের অ্যাড্রেস করছেন। আমরা তো আওয়ামী লীগ করি নাই, কিন্তু আমরা তো সারা জীবন স্বাধীনতার পক্ষেই থেকেছি। আমাদের কেন ইউনাইটেড করছেন না? আমরা যতক্ষণ না জাগবো, এই ইউনূস শকুনের মতো আরো ধরেন 50 বছরে বেঁচে থাকলে আমি অবাক হব না। এনিওয়ে, জি, আমি বুঝতে পারছি। এটা আমার মনে হয় খুব একটা ভ্যালিড আপনি প্রশ্ন তুলেছেন, যে কেন সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করা হচ্ছে না। জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, সাধারণ মানুষকে তো আসলে দেখা যায় ঐক্যবদ্ধ করে রাজনৈতিক দলগুলো। সেখানে আওয়ামী লীগ বাদে আর সব রাজনৈতিক দলই তো রয়েছে। তবু কেন তুর্য কাজী, এটা সত্য যে তিনি কোনো রাজনৈতিক দল করেন না, তিনি কিন্তু একজন সাধারণ মানুষই, ওই মুক্তিযুদ্ধের পক্ষের। এখন মুক্তিযুদ্ধের পক্ষের বললে সবাই এটাকে আবার আওয়ামী লীগের পক্ষে নিয়ে যায়, কিন্তু
সবাই আওয়ামী লীগের পক্ষে নয়, মানে অন্তত রাজনৈতিকভাবে। যেমন তুর্য কাজী বলছিলেন যে যে তার মতো যারা সাধারণ মানুষ, মুক্ত চিন্তার মানুষ, কিন্তু কোনো রাজনৈতিক দলে বিলং করেন না, তাদেরকে ঐক্যবদ্ধ তো রাজনৈতিক দলকেই করতে হবে। সেই উদ্যোগ কি আছে? দেখুন, বাংলাদেশের পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগ, তার নেতা কর্মীরা এখন সব শীতনিদ্রায় আছেন। আমাদের তুর্য ভাইয়ের ভাষায় বালিশে মুখ লুকিয়ে আছেন, যেভাবে বলি না আমরা। আমার কথা হচ্ছে আর কতদিন? এখন সেটা হচ্ছে অন্যের ঘাড়ে বন্দুক রেখে পাখি শিকার করার এই স্ট্র্যাটেজি, এটা মানধাতার আমলের স্ট্র্যাটেজি। আপনাকে কিন্তু অ্যাসার্ট করতে হবে ইফ ইউ মিন বিজনেস। এটা যেই পলিটিক্যাল পারসুয়েশনের মানুষই আপনি হন না কেন। এখন ধরুন, আওয়ামী লীগ তার সময়ে সংসদে বিরোধী দল জাতীয় পার্টি এবং 14 দল তাদের মিত্র দল, এরা সবাই কিন্তু এক ধরনের শীতনিদ্রায় আছেন। ফলে বিগ সেগমেন্ট অফ দ্য পপুলেশন, অলমোস্ট হাফ, এদেরকে যদি আপনি নিষ্ক্রিয় দেখেন, বাকি যে 50 ভাগের মতো তারাও কিন্তু শততা বিভক্ত। আপনার যেই নামেই আমরা তাদের অভিহিত করি না কেন, কেউ স্বাধীনতার পক্ষে, কেউ বিপক্ষে, কেউ সেন্ট্রিস্ট, কেউ রাইটিস্ট, কেউ লেফটিস্ট, হোয়াটএভার, কিন্তু পুরো যে জনগোষ্ঠী শতভাগ মানুষ নিয়ে, সেখানে এই 50% পপুলেশন যদি ঘুমিয়ে থাকে এই চীনের সেই অপিয়াম সেবনকারীদের মতো, তাহলে এই দুঃখ রাখবেন কোথায়? আর আপনি দেখেন না যে আওয়ামী লীগের নেতারা কোথা থেকে মাঝে মাঝে হঠাৎ করে ফুচকি দিয়ে, মনে করেন উকি দিয়ে দুটা কথা বলছে যে আমরা আছি। না, এইভাবে না। আপনি মানেন আর না মানেন, আমরা কিন্তু একরকম যুদ্ধের মধ্যে। আমরা যুদ্ধটা কাদের বিরুদ্ধে করছি? ওই রাজাকারদের বিরুদ্ধেই তো করতেছি। লাল বদর আল বদর এরা তো একই জিনিস, এদেরই তো আন্ডা বাচ্চা এরা। তো এদের বিরুদ্ধে যুদ্ধ, আমরা যেই যুদ্ধটা 71-এ করেছি, আমরা তো আসলে, হ্যাঁ, আজকে 50 বছর পরে আমরা হয়তো যুদ্ধটা ওই 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 অবস্থাতে নেই, কিন্তু আমাদের এই যুদ্ধটা করতে যদি আরো 1 বছরও সময় লাগে, আমি ধরে নিলাম আরো 1 বছর, আমাদের নিজেদের প্রস্তুতির ডাইরেকশনটা কই? আমি তো কোনো ডাইরেকশন দেখছি না। আমরা চিন্তা করছি ইউনূস ওখানে যে কি করছে, অমুক কি করছে, এটা তো আমাদের বিষয় না। আমার তো দেশ আগে মাটি, আমার দেশের মানুষ। ইউনূস ওখানে কি করছে এটা আমার দেখারই বিষয় না। আমি যখন মাঠে নামি, তুর্য কাজী একজন এখানে আপনাকে মন্তব্য করেছেন যে আপনি বলছেন যে আপনি আওয়ামী লীগ নন, সাধারণ মানুষ, আবার বারবার শেখ হাসিনাকে বলছেন প্রধানমন্ত্রী। বিষয়টি অবশ্যই প্রধানমন্ত্রী তো আওয়ামী লীগের কেনা কিছু না। প্রধানমন্ত্রী আমার প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী আপনার প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তো আমাদের প্রধানমন্ত্রী, আমাদের স্বাধীনতার পক্ষের প্রধানমন্ত্রী। আমি তো বলছি না খালেদা জিয়া আমার প্রধানমন্ত্রী, কারণ খালেদা জিয়াউর রহমান তো, আপনি জিয়াউর রহমানের হাত ধরে গোলাম আজম বাংলাদেশে এসেছে। বাংলাদেশ, আওয়ামী লীগ 21 বছর ক্ষমতার বাইরে ছিল। এই গোষ্ঠীটা 21 বছরে ফেলে পুবে, মনে করেন ঘাড়ে গর্দানে অনেক মোটা হয়েছে। এই জঞ্জাল, মনে করেন আপনি তো ওভারনাইট শেষ করতে পারবেন না। আওয়ামী লীগের হাতে সুযোগ ছিল, তারা সেটা করেনি। আমি প্রধানমন্ত্রীকে আমি কিছু পয়েন্ট দিব, কারণ ঘটনা হচ্ছে যে আপনি দেখেন পরপর 3টা নির্বাচনে আওয়ামী লীগ যে ক্ষমতায় এসেছে, উনি কিন্তু চেষ্টা করেছেন, প্রথম ক্যাবিনেটের বুড়ো হাবড়াদের বের করে দিয়েছেন সেকেন্ড ক্যাবিনেট থেকে, নতুন একটা ফেজ নিয়ে এসেছেন, চেষ্টা করেছেন। তারপর থার্ড ক্যাবিনেটে যে উনি আবার পরিবর্তন এনেছেন, যে যায় লঙ্কা সে হয় রাবণ। আপনি আমাকে ক্ষমতা দিয়েছেন, আমি চোর, আপনি করবেন কি? আপনি কত চোর সামলাবেন? আপনি দেখেন না, আমাদের তো নৈতিকতার শিক্ষাটা হয় নাই। আমাদের সবজিওয়ালা ফরমালিন দেয়, আমাদের মাছওয়ালা ওজনে কম দেয়, আমাদের বাকির দোকানদার বাকির খাতায় ফট করে 3টা লাইন লিখে দেয়। তো এইগুলো মানুষই যখন ক্ষমতায় যায়, তারা তো পুকুর চুরি করবে। তো উনি তো চেষ্টা করেছেন, কিন্তু আমার কথা হচ্ছে যে যারা সত্যিকারের দেশপ্রেমিক, তারা কর্নার হয়ে গেছে সবসময়। আমরা চাটুকারিতা খুব পছন্দ করি। চাটুকার পরিবেষ্টিত হয়েছিল প্রধানমন্ত্রী, উনি সামহাও ওইটা কিছুটা হয়তো এনজয়ও করেছেন। নাহলে তারা
এতটা কাল মানে এই এই দুঃশাসন মানুষের উপর চালিয়ে তারা কিভাবে টিকে থাকে? আমরা তো দেখেন, আপনাদের খেয়াল আছে কিনা জানি না, যুদ্ধাপরাধীদের বিচারের পরে পরবর্তী সরকারের সময় প্রধানমন্ত্রী যেদিন সংসদে দাঁড়িয়ে শামীম ওসমানকে ডিফেন্ড করলো, শামীম ওসমান হয়তো প্রধানমন্ত্রীর জীবনে, আপনি ধরেন কোনোদিন আমাকে বাঁচিয়েছেন বা আপনি আমার জীবনের এমন একটা কাজ করেছেন, আমি আমার সারা জীবনের কৃতজ্ঞতা আপনার কাছে, আপনাকে আমি রক্ষা করব। কিন্তু আপনি যখন একটা সন্ত্রাসের বিরুদ্ধে, একটা যার বিরুদ্ধে পরিষ্কার ডিস্টিংক্ট কিছু অভিযোগ আছে, তাকে যখন সংসদে দাঁড়িয়ে বলেন যে আমি তাকে রক্ষা করব, তখন তো আপনি আমাদের কথা তো আপনি ভাবলেন না, আপনি তো ভাবেন নাই আমাদের কথা। সেইখান থেকে তো আপনার সাথে আমার দূরত্ব তৈরি হচ্ছে, সেইখান থেকেই তো আমাদের দূরত্ব হচ্ছে। আমরা তো আপনাকে ভালোই বাসি, আমরা তো আপনাকে সারা জীবনই চাই। আপনি শোনেন, একটা কথা বলি, আমরা হয়তো দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না। আমাদের প্রধানমন্ত্রী বয়স্ক হয়েছেন, উনি তো অমর না। আপনি তো চিন্তা করেন তো, আজকের এই প্রেক্ষাপটে আমাদের প্রধানমন্ত্রীর যদি চোখটা ডোবে, আমি আপনি কিন্তু 200 বছরের জন্য ডুবে যাব। এই কথাটা মানুষকে বোঝানোর জন্য, মানুষ কিন্তু ভিতরে ভিতরে সবাই বুঝছে, সবাই প্রস্তুত। শুধু আমাদের দিক নির্দেশনাই নেই, আমাদের কোনো নেতৃত্ব নেই। আমাদের নেতৃত্বের জায়গাতে কিছু ভালো মানুষকে আনেন, সামনে আনেন, যাদের উপর সাধারণ মানুষের ক্ষোভ আছে। আমি প্রতিপক্ষের ক্ষোভ তো থাকবেই, জামাত শিবিরের ক্ষোভ তো থাকবেই, বিএনপির ক্ষোভ থাকবে, সেটা পলিটিক্যাল, তাদের পলিটিক্যাল মনে করেন তাদের পলিটিক্যাল অ্যাম্বিশনের কারণে সেই ক্ষোভটা থাকবে। কিন্তু সাধারণ মানুষের মনের যেই ক্ষোভ, সেই ক্ষোভটাকে তো আপনি অ্যাড্রেস করবেন। যেই সব লোকজন কথা বললে আমরা দূর থেকে দূর, এর কথা শুনবো না, এর কথা বলি, সেই সব মানুষকে একটু আড়াল করেন। যাদের মিনিমাম গ্রহণযোগ্যতা আছে তাদেরকে সামনে আনেন, তাদেরকে নিয়মিত, তারা আপনি দেখেন, কলিমুল্লাহ ভাই কথা বললে হয়তো 3টা লোক জাগে, ঠিক আছে? তসলিমা নাসরিনের আপনার টক শো দেখছিলাম, ঠিক আছে? সেখানে আপনি একটু পিছনে যান না, আমি 5ই আগস্টের আগে যাই, নির্বাচনের আগে যাই, আপনি দেখেন তো এইসব মানুষরা কি পরিমাণ উস্কেছে সাধারণ মানুষকে, উস্কেছে তো। আমরা কি আমাদের ওই কৃতকর্ম, হ্যাঁ আমার ভুল হতে পারে, পৃথিবীর সবচেয়ে সুন্দর ওয়ার্ড হচ্ছে আই এম সরি। সরি এবং থ্যাংক ইউ, এই 2টা শব্দ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুইটেস্ট ওয়ার্ড। আমার যদি ভুল হয়ে থাকে, আমার ভুল হতেই পারে, আমি তো মানুষ, প্রধানমন্ত্রীরও ভুল হতে পারে, আমার একটা সরি বলা, আমার জনগণের কাছে, আমার যদি আওয়ামী লীগের কাছে না, আমার জনগণের কাছে যদি আমি একটা সরি বলি, এটাতে আমি কিন্তু বড় হয়ে যাই, আমি ছোট হই না। আপনাকে আমি মাথায় তুলে নেব, আপনি সরি বলেন যে হ্যাঁ আপনি তো প্রধানমন্ত্রী ছিলেন, আপনার দায়িত্বে ছিল, আপনি যাকে দিয়েছেন সে দায়িত্ব পালন করেনি, কিন্তু আলটিমেটলি তো আপনি প্রধান। আপনি একটা সরি বলেন, আপনি দেখেন মানুষ ঝাঁপিয়ে পড়বে আপনার জন্য, মানুষ চাচ্ছে আপনাকে। আমরা এই পাগল, এই এরা তো পাগল, এরা রিটার্টেড লোকজনের হাতে পড়েছি, আমার দেশটা বেহাত হয়ে গেছে। এই জিনিসটা অনুধাবন করানোর জন্য ভালো ভালো মানুষ যে যেখান থেকে আছে সমাজের, আমি এখানে আওয়ামী লীগ আর বিএনপি কাউকে আলাদা করছি না, যার এই যে ফজলুর রহমান সাহেব কত সুন্দর কথা বলছেন, হ্যাঁ, এই আসাদ নূররা আর কি কিছু সারাক্ষণই তারা কিন্তু চিন্তিত, এরকম মানুষের সংখ্যা তো আমাদের আরো দরকার, আপনার মতো সুলতানা রহমান আমাদের আরো দরকার। আমরা নিজেদেরকে সংগঠিত না করে আমরা খালি ওদেরকে গালিগালাজ করে তো লাভ নেই, ওরা তো এই করতেই এসেছে রে ভাই। আপনি 71-এ তো আমেরিকা আমাদের বিরুদ্ধে ছিল, তাই না? চায়না তো আমাদের বিরুদ্ধে ছিল, আমরা ওদের লাথি মেরে বের করতে পারি নাই কেন? পেরেছি কারণ আমাদের জনগণ সাথে ছিল। আপনি জনগণকে না নিয়ে আপনি যদি একটা দলের মধ্যে সীমাবদ্ধ থাকেন, আপনি এই বিভাজন, মানে আমি আপনার জন্য জীবন দিয়ে লড়বো না। আপনি কালকে ডাক দেন, আমি তুর্য কাজী সবার আগে যুদ্ধে যাব, আমার হাতে একটা বন্দুক দেন, আমি যুদ্ধে যাবো, আমাকে ট্রেনিং দেন, আমি যাব। আর শুধু আমি না, আমার মতো হাজার হাজার প্রবাসী আছে যারা যাবে। এটা আমার দেশের প্রশ্ন, আমার মাটির প্রশ্ন, আমার মায়ের প্রশ্ন, এখানে কোনো আপোষ নেই, এখানে কোনো আর কি সুবিধাবাদী কথাবার্তার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আমরা এমন ভাবে গা বাঁচিয়ে বাঁচিয়ে কথা বলি
যে আপনি ক্ষমতায় আসলে আপনিও মারবেন না, কলিমুল্লাহ ভাই ক্ষমতায় আসলে কলিমুল্লাহ ভাইও মারবে না। হ্যাঁ, কেউ যাতে আমাকে না মারে। আমি সেই জায়গাটা বাঁচে আমার এখানে আমি এইভাবে বাঁচতে পারবো না। আপনি ভাবতেছেন আমি এইভাবে বাঁচবো, আমি এইভাবে বাঁচতে পারবো না। আমাদেরকে সর্বশক্তি দিয়ে ঝাঁপায় পড়তে হবে এবং এই ঝাঁপায় পড়ার জন্য আমার নেত্রীকে আমার দেশে আসতে হবে। আসেন, আপনি বর্ডারে 1 কোটি লোক যাবে, আপনাকে নিয়ে আসবে। আপনি আসেন দেশে, আমরা আপনাকে চাই, আপনি দেশে আসেন। আমাদের কারো উপর নির্ভর করতে না, আমাদের জনগণের উপর আপনি নির্ভর করেন। আমরা আসবো, আপনি আসলে আমরা আপনাকে আমরা জীবন দিয়ে আপনাকে আমরা রক্ষা করবো। আপনাকেই আমাদের দরকার। আপনি ভুলে যান এই যে আমি এইসব ক্র্যাপদের নিয়ে, এই যে আসিফ নজরুল এইসব, এরা ক্র্যাপ, এরা বিষ, এরা দেশের কেউ না। আমার মতো দেখতে, আপনার মতো এখন আমাদের যুদ্ধটা একটু কঠিন হবে। এইবারের যুদ্ধটা কঠিন হবে। আগের পাকিস্তানিদের চেহারা দেখে আমরা চিনতাম এরা শালা বিহারি পাকিস্তানি, এদের চেহারাটা চিনতাম। আর এখনকার গুলা এরা কিন্তু আমার আপনার মতোই দেখতে। আমার ঘরেই রাজাকার আছে, আমার রক্তের মধ্যেই রাজাকার আছে। আমি একটু দুইটা দূরে যাই, আমি তো এই কারণেই এই যুদ্ধটা কঠিন। এই কারণেই আমাদের অনেক বেশি সংগঠিত, অনেক বেশি পরিকল্পনার আন্ডারে আমাদের এই ইয়েটা দরকার। এবং আমাদের প্রবাসী সরকার কেন গঠন হচ্ছে না আমি জানি না। আমাদের দেশ তো আসলে বেহাত হয়েছে, আমরা তো এই দেশ লুট হয়ে গেছে। এই লুট হয়ে গেছে, এটা তো কারো বুঝতে বাকি নেই। আর আমাদের প্রধানমন্ত্রী কি কি করেছেন এই ফিরিস্তি আর শুনতে চাই না। এটা আমরা জানি, এটা আমরা জানি, দেশের সমস্ত মানুষ জানে, প্রত্যেকটা গরিব মানুষ জানে যে তারা বাংলাদেশের গত 15 বছরে তারা কি কি সুবিধা পেয়েছে, আমাদের দেশ কত আগায় গিয়েছিল। একটা দেশ আগায় যাওয়া দেশকে পা টেনে, এটা আমাদের বাঙালিদের ক্যারেক্টার। আপনি উপরে ওঠেন, আমি আপনার লেজ ধরে টেনে নামায় দেব। এটার থেকে আমাদের বের হতে হবে, এটার থেকে আমাদের। এবং আপনারা যারা ভাবছেন যে কি হয় কি হয় দেখি না, কি হয় দেখি না, কি হয়, আচ্ছা অমুকের সাথে মিটিং, তমুকের সাথে মিটিং, এগুলোতে কিচ্ছু হবে না আমার জনগণ যতক্ষণ মাঠে না নামবে। জনগণ মাঠে নামুক, আমেরিকাও লেজ তুলে পালাবে, পালাবেই পালাবে। আমার শক্তির চেয়ে, আমার জনগণের শক্তির চেয়ে আমি বিশ্বাস করি না অন্য কোনো শক্তি এখানে পার পেয়ে যাবে। থ্যাংক ইউ। জি, জি, নাজমুল হাসান কলিমুল্লাহ, তুর্য কাজী অনেকগুলো বিষয়ের অবতারণা করেছেন। ধরেন শেখ হাসিনা যদি দেশে ফেরেন, তার কি নিরাপত্তা আছে দেশে? কোনো পাবেন তিনি নিরাপত্তা? আমি মনে করি না, কারণ আমাদের আজকে এরকম একটু নিধনযজ্ঞ সম্পর্কে আমরা জ্ঞাত হয়েছি। মানুষের স্বাভাবিক মৃত্যুর যে অধিকার, এটা ফান্ডামেন্টাল রাইটস, সেই জায়গাটা খর্ব হয়েছে। এবং এই ইউনূস শাহী ক্ষমতায় যতদিন আছে ততদিন পর্যন্ত স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা কেউ দিতে পারবে না, পিরিয়ড। এখন ইউনূস শাহী যদি আগামী 50 বছর বাঁচে, তাহলে কি আমরা এই ভয়ে চুপচাপ বসে থাকবো? এখন ধরুন যদি শীতনিদ্রা দীর্ঘস্থায়ী হয়, তার উপর নির্ভর করবে এই ধরনের শাসনকাল কতদিন আমরা থাকবে। ওদেরকে যত সময় দিচ্ছি ওরা তত গুছিয়ে উঠতেছে, ওরা তত শক্তি সঞ্চয় করছে। সামনে তো তারা সনদ আমরা তৈরি ওদেরকে করবেন, সময় অনেক সংবিধান বেশি ফেলে দিয়ে দেবেন, ফেলেছি, অলরেডি সময় সংবিধান ফেলে বেশি দিয়ে রাষ্ট্র কাঠামোর খোল নইচে পাল্টে জুলাই সনদের ভিত্তিতে এই রাষ্ট্র চলবে, সেই রকম এরাদা তারা ব্যক্ত করেছে। ধন্যবাদ। জি, সেক্ষেত্রে বহু মানুষ, অসংখ্য মানুষ আজকে 10টা মাস একটা ঘরের মধ্যে বন্দি জীবন যাপন করছে। কোন ক্রমে হয়তো একজন সদস্য যে বাজার করে এনে ঘরে ঢোকে, আলো বাতাস দেখে না। এইভাবে কতদিন? যারা নেতারা আছেন তারা তো বাইরে চলে গেছেন। আমি তাদেরকে দোষ দিচ্ছি আমি না। তারা আপনাকে একটা ইনফরমেশন দেই। আমি এটি আমার নিজেরও জানা ছিল না। আমরা জানি যে আওয়ামী লীগের সবাই পালিয়ে গেছে, রাইট? আসলে কথাটা কজন পালিয়েছে বা কজন বিদেশে গেছে, আপনি যদি সেদিকে দেখেন, এখন এই মুহূর্তে অন্তত 100-র উপরে এমপি, আওয়ামী লীগের সংসদ সদস্য জেলে বন্দী আছে। তাহলে 300 সংসদ সদস্যের মধ্যে যদি 100 জেলে বন্দী থাকে, দেশের বিভিন্ন জায়গায় হয়তো আত্মগোপনে আছে আরো শতাধিক। তাদের অনেকেই তো বের হতে পারেনি দেশ থেকে, রাইট? আচ্ছা একটা কথা বলেন তো, ধরেন নেতাদের ফেস থাকে না? আপনি প্রথম লাইনের, আমি সেকেন্ড লাইনের, আরেকজন থার্ড লাইনের। তা আমাদের ফেস গুলো কই? তো সেইটা তো অনেকে অভিযোগ করেন শেখ হাসিনা সেরকম কোনো নেতৃত্ব বিকশিত হতে দেননি। তাহলে আমাদের সেই আমি আমি ধরে নিচ্ছি আমাদের সময় লাগবে।
আমি ধরে নিচ্ছি, কিন্তু আমার সেই ডাইরেকশনটা কই? আমার তো সেই পথটা দেখতে হবে যে হ্যাঁ, এই পথে গেলে আমি 6 মাস পরে, 9 মাস পরে, 2 বছর পরে আমি এই জায়গায় যাব। সেই ডাইরেকশনটা কই? এনারা তো ঘুমায় আছেন। যারা পালিয়ে গেছেন তারাও কিন্তু তাদেরকে আমি এতটুকু ইয়ে করছি, তারা দেশপ্রেমিক। যারা দেশে থেকে আপনি দেখেন না ভোল পাল্টেছে। এই যে প্রধানমন্ত্রীর প্রেস সচিব, এই যে তারপরে আপনাদের সাংবাদিক কি বুলবুল পরের দিনই যে মনে করেন জামাতের আমিরের সাথে চা বিস্কুট খেয়েছে ইয়েতে বসে। দেখেননি আপনারা? এদেরকেও তো আওয়ামী লীগের বলেই আমরা চিনতাম, তাই না? তো যারা ওইখানে এখনো রয়েছে এবং মিলমিশ করে আছে, এরা দেশপ্রেমিক না, এরা রাজাকার। পালিয়ে গেছে যারা, তারা দেশপ্রেমিক। তাদেরকে বলেন তারা ইউনাইটেড হোক। আবার ৭১-এর মতো আমরা ইন্ডিয়াতে ট্রেনিং নেই। ৭১-এ নাকি মাত্র ৪ লক্ষ মুক্তিযোদ্ধা সশস্ত্র যুদ্ধ করেছে, তাই না? তাহলে আমাদের ৩ গুণ জনসংখ্যা বেড়েছে, ৩ গুণ ধরলাম ২০ কোটি। তাহলে ৪ লক্ষ, তার মানে আমার ১ কোটি লোক দরকার। আওয়ামী লীগের নেতাই তো আছে ২ কোটি। মানে রেজিস্টার, মনে করেন রেজিস্টার খাতা কলমে না কাজী তাদের আপনি 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 কেন মনে করছেন আওয়ামী লীগ কি এই দেশকে উদ্ধারের দায়িত্ব আওয়ামী লীগের কাঁধেই কেন বা পড়েছে? না, আওয়ামী লীগের হ্যাঁ, আমাদের আর কোন আপনি কার, আচ্ছা ঠিক আছে, আপনি বামদের উপরে নির্ভর করে আমাদের কে আছে? আমাদের আছে জামাত, আমাদের আছে বিএনপি, আমাদের আছে আওয়ামী লীগ, আর আমাদের আছে জাতীয় পার্টি। আপনি বাকি ৩টার পোশাক দেখেন। আমি তো বললাম আপনি কোটটাই পরে আছেন, আমি দাড়ি টুপি পরে আছি। আর এরা তো এক, এদের ফান্ড তো এক জায়গা থেকে আসছে, এদের জন্ম তো, এদের শিকড় তো এক জায়গায়। তো এদের মধ্যে বিরোধ হলে কতটুকু হতে পারে? ওই ধরেন খাবার নিয়ে একটু কামড়াকামড়ি হয়, আমার সাথে আপনার একটু মারামারি হয়, তারপরে আবার কিন্তু মূল যখন আওয়ামী লীগকে প্রতিহত করার ব্যাপার আসে, আমরা ৩ জন এক জায়গায় হয়ে যাই। না এখন জিয়াউর রহমান তো মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু তার দলকে আপনি মুক্তিযোদ্ধার কাতার থেকে খারিজ করে দিচ্ছেন কেন? মুক্তিযোদ্ধার কাতার থেকে খারিজ করে দিচ্ছি, আমি দলকে খারিজ করে দিচ্ছি না। আমার কথা হচ্ছে যে জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে আমাদের দেশের ডাইরেকশনটা তো পাকিস্তানের দিকেই গেছে, তাই না? আমাদের দেশটার ডাইরেকশনটা তো পাকিস্তানের প্রেমের দিকেই গেছে। ইসলাম ইসলাম করে আপনারা মাথা খারাপ করে দিচ্ছেন। ভাই ধর্ম তো যার যার তার তার। আপনি পড়েন না আপনার নামাজ। নামাজের সাথে আমার রাষ্ট্রের সাথে ভালোবাসার সম্পর্কটা কোথায়? নামাজ কি আপনাকে বলে যে দেশের বিরুদ্ধে আপনি আপনার শত্রুর সাথে হাত মেলান? এটা বলেন আপনার নামাজ? তাহলে ধর্ম 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 প্রধানমন্ত্রীকে আপনি একটু জিজ্ঞেস করেন। আমি তো প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানোর বিনয়ের সাথে জিজ্ঞেস করি। এই যে কত ৩০০ মসজিদ বানিয়েছেন, মোল্লা দুইজনের চাকরি দিয়েছেন, একজন হুজুর নামাজ পড়ায় আর একজন মুয়াজ্জিন আজান দেয়। একটা ভোট প্রধানমন্ত্রী পেয়েছে তাদের? পাবে? আমরা তো বুঝেছি, প্রধানমন্ত্রী বোঝেন। প্রধানমন্ত্রী তো অনেক জ্ঞানী মানুষ, উনি বোঝেন নাই কেন? আমরা তো বুঝতে পেরেছি এই একটা ভোটও এদের না। আপনি তো এই জিনিসগুলো একটু একটু করে মানে আপনার চারিদিকে আপনি নিজেই জাল পেতেছেন। ধর্মকে প্রশ্রয় দিতে যে আজকে আমাদের দেশকে আপনি বিপন্ন করে ফেলেছেন। জি। জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, আলোচনাটি অন্যদিকে চলে গেল। এটাও সত্যি আলোচনারও দরকার আছে। আমি সরি না, যে না, না, আমি না, না। হয়তো একটু এক্সাইটেড। না, কারণ না, 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 it's আমার okay. কাছে আমার দেশ মাটি এর বাইরে আর কিছু নেই। জি। আমি সাজাই গুছাই সুন্দর করে টেকনিক্যাল কথা বলতে পারি না, আমার জ্ঞানও খুব কম। আমি সাদাকে সাদা দেখি, কালোকে কালো দেখি স্বাধীনতার প্রশ্নে। এখানে আমার কোনো মাঝখানে কোনো গ্রে লাইন নেই। যারা গ্রে লাইন নিয়ে আপনি দেখেন না এখনকার, আমি সরি আমি কি বেশি সময় নিয়ে নিচ্ছি না, না, কলিমুল্লাহ না, ভাই না, বলুন। না, না, উনি প্লিজ বলুন। হ্যাঁ। এই যে দেখেন, এই যে কিছু জার্নালিস্ট ক্র্যাপ 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 বস্তা পচা, মাসুদ কামাল, হ্যাঁ, তারপর জিল্লুর কি উস্কানিটা দিয়েছে। মাসুদ কামালের মতো আজকে আজকে মিউ মিউ করে ইউনূসকে গালি দিচ্ছে কেন? তাদের তো গালি দেওয়ার কথা না, তাদের তো দোস্ত ইউনূস। তারা তো খুব জীবন দিয়ে চলেছে, হাসিনা চলে যাক করেছে।
এবং নাজমুল হাসান প্রধানমন্ত্রীকে কত কলিমুল্লাহ বেয়াদবের মতো একটা পচা মাল বলেছে। আমি তো মনে করেন আমাকে দেন না বন্দুক, আমি একটা লোককে মারতে গেলে আমি ওই মাসুদ কামালকে মারবো, প্রধানমন্ত্রীকে বলে যে পচা মাল। কত বড় আস্পর্ধা তার! জানোয়ার এগুলা। আচ্ছা, এইগুলা মনে করেন এই যে ইউটিউব করে এই মনে করেন এখন এদের কেউ, আপনি দেখেন এদের ভিউ টিউ কেউ দেখে না, কিন্তু মানুষ বুঝে গেছে, সাধারণ মানুষ বুঝে গেছে যে এগুলো ক্র্যাপ। এরা আলু রুটি জন্য এইসব করেছে। টাকা পয়সা কে কত পেয়েছে আমি তো জানি না, কলিমুল্লাহ ভাই ভালো জানেন। কলিমুল্লাহ, জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনিও কিন্তু শেখ হাসিনার অনেক সমালোচনা করতেন। অনেকেই এটা বলেন যে কি বলবো, শেখ হাসিনা সরকারের আগে, তার পতনের আগে যেসব ভাষায় আপনি তার সমালোচনা করতেন, এখন আপনি যেরকমটি ডক্টর ইউনূস কলিমুল্লাহ ভাইদের সবচেয়ে বড় তো কলিমুল্লাহ ভাইদের এক ধরনের গ্রহণযোগ্যতা আছে, কারণ ওনাদের গায়ে কোনো আওয়ামী লীগের ট্যাগও নাই, বিএনপির ট্যাগও নাই। তো যার কারণে ওনাদের কথাই কিন্তু মানুষ, ধরেন আওয়ামী লীগের একটা নেতা একটা সত্যি কথা বললেও 3 বার আমরা ভাবি বোধহয় বেশি কথা বলছে বা বাড়তি কথা বলছে বা বানিয়ে বলছে। কলিমুল্লাহ ভাইরা একটা সুন্দর করে মিষ্টি করে কথা বললে ওটা ছেড়ে দিলে বাজারে, ওটা কিন্তু বাজারে মানুষ খায়, বেটার দেন পলিটিশিয়ান। তো কলিমুল্লাহ ভাইদের ভূমিকায় এই সাধারণ মানুষকে মাঠে নামিয়েছে। আমরা আমাদের যে যার জায়গা থেকে ক্ষমা প্রার্থনা করি, আমাদের ভুল হতে পারে, আমরা জাতির কাছে ক্ষমা প্রার্থনা করি, আমরা জাতিকে ঐক্যবদ্ধ করি। আমাদের বন্যা এসেছে, সাপ ব্যাং এখন। আচ্ছা, আরেকটা কথা আমি একটু বলতে চাই, সরি আমি, সেটা হচ্ছে যে যারা ফিরে আসছে, যারা আর কি তাদের ভুলটা রিয়েলাইজ করেছে যে তারা ভুল করেছে, তাদেরকে ট্রল না করা উচিত। ঠিক আছে, এখন বন্যার সময় আমরা একটা জায়গায় ফেরত আসি, হ্যাঁ, তাদেরকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া যাবে না, তারা আবার সাপের কামড় দিতে পারে, কিন্তু তাদেরকে দূরেও ঠেলে দেওয়া যাবে না, কারণ আমাদের এখন মানুষ দরকার, আমার দেশের মানুষ দরকার, ঐক্যের দরকার। জি জি, নাজমুল হাসান কলিমুল্লাহ। জি, দেখুন, আমি আসলে বিরল প্রজাতির প্রাণী। আমি ভোট দেই না, এক, এবং ছাত্র জীবনে কখনো রাজনীতি করিনি, শিক্ষকদের কোনো রাজনীতিতে কখনো যুক্ত হইনি, এবং টিল টু ডেট আমি আমার এই অবস্থান বজায় রেখেছি। সবাইকে শালীন ভাষায় সম্বোধন করি, কাউকে গালিগালাজ করি না। তৎসত্ত্বেও আমরা কিন্তু টার্গেটেড, এই জন্যে যে প্রফেসর ইউনূসের কেন সমালোচনা করছি। এখন আমরা তো কথা বলছি জনস্বার্থে। দেখুন, আপনি তো আমাদের এই যে মাঝরাতে আহ্বান করেছেন, আমরা জনস্বার্থে আপনার সঙ্গে এই অনুষ্ঠানে যুক্ত হয়েছি, কোনো অনানিয়মের জন্য তো না, কোনো আপনার প্রার্থী যে এখানে যুক্ত হলে এই লাভটা হবে সেই বিবেচনা না। এক অর্থে নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো একটা কাজ, কিন্তু কেন করছি? জনস্বার্থে করছি, বিবেকের দংশনে করছি। এখন আমরা যতটুকুই পড়াশোনা করে থাকি না কেন, শিক্ষিত মানুষ হয়ে যদি আমরা মুখ বুজে থাকি, তাহলে আর পড়াশোনা কেন করলাম? জনগণের করের টাকাই তো আমরা পড়াশোনা করেছি, তাই না? দিস ইজ দ্য টাইম টু পে ব্যাক দ্য নেশন। সেই চিন্তা থেকেই কিন্তু আমাদের এই অ্যাক্টিভিজম। ধন্যবাদ। আমি একটু একটা স্ক্রলে একটা ইয়ে দেখলাম, তুর্য কাজীরা কখনো যুদ্ধে যাবে না। নূর হোসেন, আপনি কি যাবেন? আমি তাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি যাবেন? তুর্য কাজীরাই যাবে। আমি জানি তুর্য কাজীরাই যাবে। তুর্য কাজীরাই যাবে, আমি বলে রাখলাম, তুর্য কাজীরাই যাবে। আমাদের কোনো জীবনের মায়া নেই। আমার দেশের উপরে আঘাতের আসলে আমার নিজের জীবনের কোনো মায়া নেই, তুচ্ছ। জীবনে 50 বছর পার করে দিয়েছি, সুতরাং জীবনের যা কিছু ছিল সব পাওয়া হয়ে গেছে, নতুন করে কোনো পাওয়ার। এবং তুর্য কাজীরা কোনোদিন রাজনীতিতে যাবে না, তুর্য কাজীরা কোনো চেয়ারে বসতে যাবে না, এটা নূর হোসেনরা পরিষ্কার ভাবে জেনে রাখেন। জি, আপনাদের মানে আমারও খুব জানতে ইচ্ছা করছে তুর্য কাজী, যে ধরেন সাধারণত মানে কেউ মুক্তিযুদ্ধের কথা বললে আওয়ামী লীগ ট্যাগ দেয়া হয়, কিন্তু আপনি যেভাবে সরাসরি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বলছেন, এটি একটু বিরল কিনা? না, কেন বিরল হবে? উনিই তো প্রধানমন্ত্রী। উনি কি পদত্যাগ করেছেন নাকি? নির্বাচন আরেকটা হয়েছে নাকি? তাহলে কে প্রধানমন্ত্রী?
উনিই তো প্রধানমন্ত্রী। আমাদের প্রধানমন্ত্রী আর কে আছে? আপনি ধরেন আমাদের দেশে তো আসলে নেতৃত্বের একটা সংকট ছিলই। এই যে ১৫ বছর ইভেন আওয়ামী লীগের মধ্যে আপনি প্রধানমন্ত্রীর প্যারালাল আরেকটা মুখ সামনে আনেন তো দেখি। একটা প্যারালাল মুখ আছে, ঠিক আছে, প্রধানমন্ত্রীকে বাদ দিয়ে দেন, আরেকটা নেতার কথা সামনে আনেন তো দেখি। কে আছে? বিরোধী দলের একটা আনেন তো দেখি। এই যে বামরা বাংলাদেশের সবচেয়ে বড় সর্বনাশ করেছে। তারা তো জীবনে ক্ষমতায় যেতে পারবে না। মনে করেন ষড়যন্ত্র করে আপনার কাছ থেকে একটু হালুয়া পেলাম, ওনার কাছ থেকে একটু রুটি পেলাম, এইটুকুই তাদের প্রাপ্তি। কি আছে এদের? কি করেছে মানুষের জন্য? তারা তো মুখে বলে তারা খুব মাঠের কর্মী, একদম আর কি শ্রমিকের জন্য তারা জীবন দিয়ে দেয়, তাই না? এই যে মুজাহিদুল ইসলাম সেলিম, কত বড় বিজ্ঞ, অনেক পণ্ডিত মানুষ, কই একটি কথা তো বলে না, কি ভয়ে বলে না? একটা কথা তো তাদের মুখ থেকে শুনি না। যারা সিনিয়র, যারা বামপন্থী ছিলেন, তারা কই? আনু মোহাম্মদ, ও কি আমাদের আনু মোহাম্মদ, পুরা দেশের বিরাট কত কত সর্বনাশ ঠেকিয়েছেন উনি, কত আন্দোলন করেছেন, কই? আমি জামাত শিবিরকে গোনাই ধরি না। তারা তো এখন ক্ষমতায়। এদের হাতে অস্ত্র না থাকলে, এদের ব্যাপারটা হচ্ছে কি জানেন, ওরা আছে 10 জন, ওদের 10 জনের হাতেই বন্দুক আছে, 10 জনই ঝাঁপিয়ে পড়ে। আমরা 100 জন থাকলে ওই যে আমার আপনার মতো ওই যে বালিশের মধ্যে লুকিয়ে আছে, যার কারণে ওদেরকে সংখ্যায় বেশি মনে হয়। একটা মসজিদ থেকে নামাজের পরে দলে দলে হই হই ভাবছেন এরাই দেশের জনগণ, কই না? সারা বাংলাদেশের আপনি সব পলিটিক্যাল পার্টির যদি সমস্ত নেতা কর্মীরাও ধরেন, তার চেয়েও জনগণ বেশি, তার চেয়েও আমাদের সংখ্যা বেশি। আমরাই ভোটের নিয়ামক, ভোটকে নির্ধারণ করি আমরা, এরা না। জি, জনাব নাজমুল হাসান কলিমুল, অনেকে একটি প্রশ্ন করছেন যে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গেছেন, তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন, এই বিষয়টি সেনাবাহিনীর তরফ থেকে কিভাবে নেওয়া হচ্ছে, দেখা হচ্ছে? ভারতই বা কিভাবে দেখবে বিষয়টি? দেখুন, আমাদের মাননীয় সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে ডিসেম্বর ইজ দ্য কাট অফ মান্থ এবং 1 জানুয়ারিতে তিনি নির্বাচিত সরকারকে ক্ষমতায় দেখতে চান আফটার ইলেকশন। পরিষ্কার 18 মাসের সময় তিনি বলে দিয়েছিলেন, বেঁধে দিয়েছিলেন এবং বলেছেন যে 18 মাস তার সশস্ত্র বাহিনী, সেনা, নৌ বিমান বাহিনী পূর্ণ সহযোগিতা প্রদান করবে বর্তমান সরকারকে। 18 মাস শেষ হবে কোনো গ্যারান্টি নাই, তারা এই ফ্রেমওয়ার্কের মধ্যে আছেন। এখন প্রফেসর ইউনূস বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিয়ে গেছেন টেনে এটাকে এপ্রিলে। এখন 12টি দলের পক্ষ থেকে বলা হয়েছে তিনি এপ্রিল ফুল দেখাচ্ছেন আমাদের। তো এই যে হাস্যরসের অবতারণা করেছেন, অনেকে এন্টারটেইনড হচ্ছেন, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সিরিয়াস ম্যাটার, আপনার জনগণের প্রতিনিধিত্বের বিষয়। আপনি ডিসেম্বর যে সময়টায় নির্বাচন সহায়ক একটা আবহাওয়া বিরাজমান থাকে, সেই সময় আপনি না করে এমন একটি সময় বেছে নিয়েছেন যখন পরীক্ষা থেকে শুরু করে আপনার ঘূর্ণিঝড় থেকে শুরু করে আপনার কালবৈশাখী থেকে যত রকমের প্রাকৃতিক দুর্যোগ প্রণ সময়, সেটা কেন আপনি বেছে নিলেন আবার রোজার পরপর, যাতে মানুষ ক্যাম্পেইনে রত হতে না পারে? এগুলো ভণ্ডামি, এগুলো আপনারা বুঝ দিচ্ছে আর কি, আপনাদের সাধারণ মানুষকে বুঝ দিচ্ছে, এগুলো ভণ্ডামি ছাড়া কিচ্ছু না। আরেকটা কথা আমি কিছু বলতে পারবো কলিমুল্লাহ ভাই? সরি, আপনার কাছ থেকে কথা কেড়ে নিলাম। এই যে 18 মাস সেনা প্রধান বলেছেন, 18 মাস, এটা কি কোরআনের বাণী? এর মধ্যে আমার দেশের হালুয়া হয়ে গেল সেনা প্রধানের, 18 মাস ছাড়া উনি আইচুই করবেন না? ব্যাপারটা কি এরকম? আমার দেশ হালুয়া হয়ে যাচ্ছে, উনি যেহেতু মুখ দিয়ে বলেছেন, কোরআনের একটি বাণী দিয়ে দিয়েছেন 18 মাসে, এই 18 মাসের আগে উনি যখন বঙ্গবন্ধুর মাথার উপরে পেচ্ছাপ করে, কোথায় ছিল সেনাপ্রধান? সেনাপ্রধান কি করেছে তখন? কি উদ্যোগ নিয়েছে? আজকে 10 মাসে সেই লোকটাকে ধরা হয়েছে? আপনি
বঙ্গবন্ধুর মাথার উপরে পেশাব করে, বঙ্গবন্ধুর বাড়িতে আগুন লাগান, 2 পা ধরে ছিঁড়ে ফেলা হবে। আপনি আপনি সময় একটু দেন, 2 পা ধরে 2 দিকে ধরে ছিঁড়ে ফেলা হবে। আমি আপনাকে বলছি, এই বাংলাদেশের মানুষ করবে। হ্যাঁ, হাতুড়ি পিটান আর বলেন আল্লাহ আপনাকে ইয়ে দিচ্ছে, কি সোয়াব সোয়াব দিচ্ছে, না আপনার আমল নামায় ইয়ে দিচ্ছে, আল্লাহর কাছে ডাইরেক্ট পাঠাই দেওয়া হবে আপনাদের। ডাইরেক্ট নেন, ডাইরেক্ট করে যাবেন। তুর্য ভাইকে আমি তুর্য ভাই কিন্তু একজন ফটোগ্রাফার, একজন শিল্পী। তিনি, আমি শৌখিন ফটোগ্রাফার। আমি একসময় বাংলাদেশে ফটোগ্রাফি করেছি 20 বছর। তারপরে এখানে আসার পরে তো প্রফেশন চেঞ্জ হয়ে গেছে। তো এখন শখে করি, এখন কিছু আর্ট ওয়ার্ক করি, এটা শখ। আপনি যেমন জার্নালিজম করেন শখে, আমিও শখেই করি, বাঁচার জন্য বা কাজের জন্য হয়তো অন্য কাজ করি। আমি ডিসেবিলিটি সাপোর্টে কাজ করছি, সাপোর্ট ওয়ার্কার হিসেবে কাজ করি। তুর্য ভাই জীবনে প্রথম টক শোতে অংশ নিলেন, আমি জীবনে প্রথম, আমি আসলে আমি ভীষণ ইন্ট্রোভার্ট। দহন হচ্ছে, খুব কষ্ট হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি দেখে। তিনি কোনো রাজনীতির মানুষ নন, কোন রাজনীতির সঙ্গে কিন্তু রাজনীতি তো কোনো না কোনো ভাবে আমাদের জীবনের সঙ্গে সম্পর্কিতই। এর বাইরে তো আমরা না, এর বাইরে আমরা কেউ নই। তো কিন্তু আমরা চাইলেও যেতে পারবো না। প্রাতিষ্ঠানিক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না, এখনো নাই। কিন্তু তার খুব কষ্ট হচ্ছিল দেখে তিনি আমার সঙ্গে। বাংলাদেশে আমি মাঝে মাঝে ভাবি, জানেন, বাংলাদেশের মানুষের রক্তের মধ্যে মির্জাফরি ব্যাপারটা আছেই। এই মির্জাফরের ধাপ থেকে এই যে খন্দকার মোশতাক থেকে শুরু হয়েছে, এরা সব মানে মানে এই যে আজকের লালবদর 30 বছরের বন্ধু। শোনেন, এই যে শহীদুল আলম ঘরের মধ্যে ঢুকে, বেডরুমের ঢুকে কাটিয়েছে মুক্তিযোদ্ধাদের বাড়িতে বাড়িতে ঢুকে, তাই না? তো এরা মির্জাফর ছাড়া কি? আমাদের রক্তের মধ্যে মির্জাফরই আছে, কিন্তু আমাদের দেশে দেশপ্রেমও আছে। একটা কথা বললে চলবে না, আপনি আমার বঙ্গবন্ধুর মাথার মধ্যে পেচ্ছাপ করেছেন, আপনার ক্ষমা নাই, কোনো অবস্থাতেই ক্ষমা নেই। হ্যাঁ, আমি হয়তো আমার জীবনকালে দেখে যেতে পারবো না, আমার বাচ্চারা, আমার পরের প্রজন্ম এই আপনাদের প্রত্যেকের জীবন থেকে, আপনাদের বাচ্চার কাছ থেকে সেই শোধ তুলে নেবে, নিবেই নিবে। এটা থেকে আপনাদের রক্ষা নাই। মানে খুব আমি বুঝতে পারছি যে অন্তরের কোথায় গিয়ে আঘাতটি লেগেছে। এরকম অনেকেরই লেগেছে, অনেকেই আমাকে এই প্রতিক্রিয়াটি জানিয়েছেন। তো এখান থেকে পরিত্রাণের কি উপায় আছে নাজমুল হাসান কলিমুল্লাহ? দেখুন, পরিত্রাণের দুটি উপায় আছে। প্রথমত, শীত নিদ্রা ত্যাগ করতে হবে। দ্বিতীয়ত, আপনার স্বেচ্ছা কারাবরণ যদি সবাই শুরু করেন, তাহলে আমার ধারণা স্টেডিয়ামেও জায়গা হবে না। অহিংস অসহযোগ আন্দোলনের যে ট্র্যাডিশন মহাত্মা গান্ধী চালু করেছিলেন, সেইটাও যদি আঁকড়ে ধরতেন, তাহলে আজকে এই অবস্থা হয় না। কলিমুল্লাহ ভাই, যারা যারা সহিংস আন্দোলন করে ক্ষমতা দখল করলো, লুট করে নিল আমার বাংলাদেশ, তাদের বিরুদ্ধে আপনি বলেন অহিংস আন্দোলন? এইটাও তো পারছেন ভাই, এইটুকু তো পারছেন না। স্বেচ্ছা কারাবরণ করতে আপনাকে মানা করেছে। আমাদের অ্যাডভোকেট আব্দুল হামিদ, সাবেক মহামান্য রাষ্ট্রপতি, তিনি ওই স্পিরিট নিয়েই তো দেশে ফিরেছেন। তিনি তো ইচ্ছা করলে থাইল্যান্ডে মৃত্যুবরণ করতে পারতেন না, থেকে যেতে পারতেন না, যেটা সন্দেহ করছিল ইউনূস সরকার। তিনি সেই মুখে চপাটাঘাত করে ফিরে এসছেন, এবং এখন আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে তার নামে ওয়ারেন্ট নেই, সেই কারণে তাকে আটক করা যাচ্ছে না। কিন্তু ঝুঁকিটা তো আছে, হি টুক দ্য রিস্ক। হ্যাঁ, তো তিনি যদি রিস্কটা নিতে পারেন, বাকিরা পারছে না কেন? আমার ব্যাপারটা হচ্ছে যে আমি ঘরে মুখ লুকিয়ে বসে থাকলে কি আমার ঝুঁকি নেই? এখন ধরুন আরেকজন ব্যক্তি, তিনি এসছেন তারই মতো দেশে ফিরে, আমি তার কথা উল্লেখ করেছি, বিখ্যাত একজন ব্যক্তির দৌহিত্র, এক নামে সারা বাংলাদেশ চেনে। সেই লোক ভীত কাতর স্বরে আমাকে কিছুক্ষণ আগে ফোন করে বলেছেন, ভাই একটু যাদের সঙ্গে আপনি শেয়ার করেছেন তাদেরকে একটু বলা যায় না এটা ওই এক্সপান্ড করে দিতে? তা আমি বললাম, ভাই এটা তো প্রিন্ট মিডিয়া না বা অনলাইন পত্রিকা না যে আপনি বললেন পরের এডিশনে এটা নামিয়ে দেয়া হলো। বন্দুক থেকে গুলি বেরিয়ে গেছে,
এখন এটা নিয়ে আপনি যত বলবেন তত কিন্তু ঘাটাঘাটি হবে, এবং আপনার যেই কারণে আপনি বিব্রত, সেই আপনার পরিসরটা কিন্তু বিব্রত হওয়ার বাড়বে। এইরকম হলো আমাদের লোকের মাইন্ডসেট। না, আমার মনে হয় আরেকটি বিষয় খুব তাৎপর্যপূর্ণ, সেটি হচ্ছে যে যেহেতু কোনো ল অ্যান্ড অর্ডার নাই, মব ত্রাস আছে, কে কখন কাকে পিটিয়ে ফ্যাসিস্টের দোসর বলে পিটিয়ে মেরে ফেলে, এই যে ললেসনেস, এইটাকে সবাই ভয় পায়, অন্য এবং কিছু। মজাটা হচ্ছে এটাই হচ্ছে ইউনূস শাসনের মূল ক্যাপিটাল। এই মব সংস্কৃতি আঁকড়ে ধরেই এই 10 মাস পার করে দিয়েছেন তিনি, এবং এটা যদি প্রসারিত করতে পারেন, ইনস্টিটিউশনাল ফর্মে নিয়ে যেতে পারেন, তাহলে তো আর কথাই নেই। জুলাই সনদ ঘোষণা হওয়ার পরে দেখেন কি হয়। আরেকটা কথা দেখেন, এই যে আমরা ভয়ে বলি না আমরা আসলে রেসপেক্ট থেকে বলি আমি জানি না। এই যে আমরা সেনাবাহিনীকে অনেক তোয়াজ করে বলি যে এরা আমাদের দেশপ্রেমিক, এরা আমাদের অমুক, এরা আমাদের গর্বিত সেনাবাহিনী। কিসের গর্বিত সেনাবাহিনী? কিসের গর্বিত সেনাবাহিনী আপনি আমারে বলেন। ৭৫-এ সেনাবাহিনী বঙ্গবন্ধুকে মেরেছে, জিয়াউর রহমান ক্ষমতা নিয়েছে, এরশাদ ক্ষমতা চালিয়েছে। হ্যাঁ, মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলেও আমরা সেনাবাহিনীর তাণ্ডব দেখেছি। আপনি এদেরকে আর কি দেশপ্রেমিক বলেন? এদেরকে পুলিশ না, আমি হলে গ্রাম পুলিশ বানিয়ে রেখে দিতাম। কিসের ক্যান্টনমেন্ট? এদের পিছনে টাকা খরচ করছেন কেন আপনারা? আমার দেশের এত মূল্যবান টাকা, আমার ট্যাক্সের টাকা, এদের পিছনে দিয়ে আমরা কি পাচ্ছি? এ তো আমার প্রধানমন্ত্রীকে রক্ষা করতে পারেনি, অর্ডার ভায়োলেট করেছে। আপনারা বলেন মহোদয় মহোদয় মহোদয়, কিসের মহোদয়? এরা পাররা জায়গা সমস্ত। এই যে বছরের পর বছর, এই যে আমরা আসলে তাদেরকে অনেক বেশি সময় দিয়ে ফেলেছি। এই যে কোচিং সেন্টার ঢাকা শহর ছেয়ে গেছে, এইগুলোর থেকে মনে করেন সব মেধাবীদের একদম ওই বাচ্চা বয়স থেকে বড় করতে করতে এদেরকে সেনাবাহিনীতে ঢুকিয়েছে। এইগুলো তো সব ওইগুলো সেনাবাহিনীতে ঢুকেছে, প্রশাসনে ঢুকেছে, বিভিন্ন জায়গায় ঢুকিয়েছে, সর্বস্তরে ঢুকিয়েছে। আমরা করেছি এটা কি? আমরা তো কিছু করিনি, আমরা টাকা পয়সা বানিয়েছি। আমাদের নেতা কর্মীরা টাকা পয়সার পিছনে ছুটেছে, আদর্শের পিছনে ছোটেনি। বঙ্গবন্ধুকে তারা ধারণ করে না, মুখে বলে, অনেক চিৎকার করে মুখে বলে বঙ্গবন্ধু। আপনি কত বঙ্গবন্ধুকে ভালোবাসেন, তা আপনার 10 গুণ আওয়াজ তুলে তারা বঙ্গবন্ধুর নাম তুলে ফেনা তুলে ফেলে, তারা ধারণ করে না। তাহলে আজকে আমার দেশের অবস্থা এখানে হয় না। আমি দুঃখিত, আমি একটু চলে যাব, আমার কাজ আছে, আমার 1 ঘন্টার মধ্যে একটা জায়গায় আমি চলে যাবো। আমাকে যদি ছেড়ে দেন, আর কলিমুল্লাহ ভাই আপনি যদি কন্টিনিউ করেন প্লিজ। আমাকে ক্ষমা করবেন, কাউকে আমি কোনো ব্যক্তিগত আঘাত করতে চাইনি। এটা আমি আমার ইমোশন, আমার বুক কি, এটা আমার এটা আমার একদম রক্তের টানে আমি যা বলেছি তাই বলেছি। জি, না তুর্য গাজী, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হয়েছেন, এবং আপনি প্রথম এরকম একটি আলোচনায় অংশ নিয়েছেন। আপনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, কোনোদিনও না, ছিলেন আমি না। কোনোদিন কোনো রাজনীতি করিনি। I know that. এবং আপনি যেই প্রতিক্রিয়া আপনার দেখিয়েছেন, নিশ্চয়ই এটা অত্যন্ত মূল্যবান প্রতিক্রিয়া আপনার। এটি বাংলাদেশের অনেক মানুষেরই বক্তব্য আপনার কথায় প্রতিধ্বনিত। আমার কথা হচ্ছে সাধারণ মানুষ যতক্ষণ না মাঠে না নামবে, ওরা নামিয়েছে কিভাবে? বন্দুকের আপনার বাচ্চাকে গুলি করে, ওর বাচ্চাকে গুলি করে সাধারণ মানুষকে নামিয়েছে। আর কলিমুল্লাহ ভাইরা সামান্য একটু বাটার দিয়েছে, তাতেই কাজ হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এখন আমার কথা হচ্ছে কলিমুল্লাহ ভাইরাই ফিরে এসেছে, আমি স্বাগত জানাই। এবং আমি তাদের যারা ফিরেছে, আপনি বলেন বাঁধন বলেন, ইয়ে বলেন, ঠিক আছে, যে যার রিয়েলাইজেশন থেকে এখন তো তারা বুঝতে পারছে আসলে কোনটা সাদা কোনটা কালো। আমাদের এই জায়গা থেকে আসলে আমরা নেতার দরকার নেই। আওয়ামী লীগের নেতার পিছনে যতগুলো লোক ছুটবে, তার চেয়ে বেশি একটা নন পলিটিক্যাল একটা গ্রহণযোগ্য মানুষের কথায় মানুষ মোটিভেটেড হবে বেশি। আমরা আমাদের জায়গা থেকে আওয়ামী লীগের কাজ করবে, আর তাদের পলিটিক্যাল যে স্ট্র্যাটেজি আছে তারা সেভাবে কাজ করে। আমাদের মতো মানুষদের আরো সামনে আগাতে হবে। সুলতানা রহমানদের মতো মানুষের আরো ইউটিউবার আমার ছেয়ে ফেলতে হবে সারা ইয়েতে। তুর্য ভাই, আমি কিন্তু ইউটিউবার, সদ্য ইউটিউবার আপনি বলতে পারেন। আমি কিন্তু না, আপনি সদ্য না, আপনাদের চেষ্টা তো আন্তরিকতা আছে ভাই। চেষ্টার মধ্যে তো এই আসাদ নূর, এই যে ফরিদ ভাই, এরা তো চেষ্টা করছে। হয়তো এদের কথায়
আমরা 5টা মানুষ উজ্জীবিত হচ্ছি জি কিন্তু রাজনৈতিক নেতৃত্ব দরকার। রাজনৈতিক নেতৃত্ব ছাড়া যুদ্ধ, আপনি যাই বলেন আমরা যুদ্ধের মধ্যে পড়ে গেছি, এটা স্বীকার করেন আর না করেন। জি এটা আপনি ভাবছেন যে রক্তপাত ছাড়া এটার সমাধান হবে? নো। রক্তপাতই এইটার সমাধান হবে। রক্তপাত লাগবে এবং রক্তপাতের মধ্যে দিয়েই এই সমাধান হবে। কোন জি এরা ভদ্রলোক না। এরা রাজাকার। এরা রাজাকার। এরা পেরেকে গেঁথে গাছের মধ্যে আমি পরবর্তীতে কোনদিন সুযোগ হলে আমি আপনাকে দেখাবো মানুষকে এখন 38 বছর পরে ওই গাছে ওই পেরেক আমি এখনো খুঁজে পাই। আমার কাছে আছে ছবি। আমি দেখাবো যে মানুষকে পেরেকে গেঁথে গলা কেটে নদীতে ফেলে দিত। এরা সেই জাত। এদের আন্ডা বাচ্চা এগুলো বড় হইছে অনেক পেলে পড়বে। এরা আধুনিক। এরা অনেক আপনার আমার চেয়ে ইউটিউব সামলাতে পারে ভালো। হ্যাঁ, এদের অনেক জ্ঞান। আমাদের এদেরকে রক্তপাতের মধ্যে দিয়েই পরাজিত করতে হবে। এর কোনো বিকল্প আমি দেখি না। জি তুর্য আপনি কাজী যত সুন্দর করে চোরে না শুনে ধর্মের কাহিনী ভাই। আপনি ভালো কথা বলে সুন্দর কথা বলে এদেরকে আপনি ফেরাতে পারবেন? পারবেন না তো। জি আমার অনেক সময় এনিওয়ে হয়েও খোদা গেছে। হাফেজ। জি জি ভালো থাকেন আপনারা তুর্য ভালো কাজী, থাকেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি নাজমুল হাসান কলিমুল্লাহ, আমি শেষ করব। জি আমি শেষ করব সেটি হচ্ছে শেষ ইয়া দিয়ে যে এই এই বৈঠকে কি বিষয়ে আলোচনায় আসতে পারে, এটি একটা যেমন আপনার কাছে প্রশ্ন থাকলো, সেই সঙ্গে মানে তারেক রহমানের সঙ্গে বৈঠকে, সেই সঙ্গে তুর্য কাজীর যে প্রতিক্রিয়া, এই ব্যাপারে আপনার মূল্যায়নটি আমি জানতে চাই। ধন্যবাদ। তুর্য কাজীর মধ্যে এক ধরনের আরতি আমরা লক্ষ্য করছি। তিনি অরাজনৈতিক একজন মানুষ, কিন্তু রাজনীতি সচেতন একজন ব্যক্তি, এবং তিনি আবেগতাড়িত হয়ে অনেক কথা বলেছেন। কিন্তু মূল মুদ্রা বিষয় যেটি, সেটি হচ্ছে এই হুকুমতে ইউনূস শাহী তার কাছে গ্রহণযোগ্য নয়, এবং আজ হোক কাল হোক এই শাসনের অবসান হবে, তেমনটি তিনি মনে করেন। আর আপনার সেফ এক্সিট হচ্ছে সবচাইতে বড় ইস্যু ইউনূস শাহীর জন্য, এবং এটি যতক্ষণ পর্যন্ত নেগোশিয়েট করতে না পারছেন গ্যারান্টিড ভাবে, ততক্ষণ পর্যন্ত তিনি মসনদে থাকবেন, এটাই ধরে নেওয়া যায়। জি এমনিতে তুর্য কাজী যেটি বলছিলেন যে ধরেন আপনিও তো 5ই আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনার অনেক সমালোচনা করেছেন। দেখুন, আমরা যেটা করেছিলাম, ওয়ার্নিং দিয়েছিলাম যে ভেতরটা ফাঁপা হয়ে গেছে, সতর্ক হওয়া দরকার, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই খেলার মধ্যে পড়ে গেছেন। এখন এই স্বল্প প্রস্তুতি নিয়ে আপনার স্যাভেজের দেশ ভেনেজুয়েলার মতো আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে পারবেন না। আপনি ফিদেল ক্যাস্ট্রোর কিউবা নন। আমরা অগ্নিবাণের কথা বলছিলাম, যে অগ্নিবাণ নিক্ষিপ্ত হচ্ছে, স্যাংশনের কথা বলেছিলাম, এবং বলেছিলাম যে 7 জানুয়ারির 24-এর নির্বাচনের ফলাফল টিকবে না। আজকে টেবিল টক ইউকে থেকে তার অ্যাঙ্কর হাসিনা আক্তার সেই পুরনো একটি এপিসোড সবার সঙ্গে শেয়ার করেছেন, যে কথা, যে ভবিষ্যৎবাণীটা আমি করেছিলাম, তাই কিন্তু ঘটেছে। এখন আপনি চোখ থাকতে যদি অন্ধ হন, আপনাকে সতর্ক করার পরেও যদি আপনি বেখেয়াল হন, তাহলে যা হওয়ার তাই হবে। আজকে পালিয়ে বেড়াতে হচ্ছে এই কারণে, শীত নিদ্রায় যেতে হচ্ছে এই কারণে। এখন আপনি তো গত কদিন ধরে আমি দেখছি আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে অনেক সমালোচনা করছেন, এটি অবশ্যই করব, কারণ যতক্ষণ পর্যন্ত তিনি পাবলিক চেয়ারে আছেন, যতক্ষণ পর্যন্ত তার লালন পালন করছে জনগণের করের টাকায়, একজন নাগরিক হিসেবে আমার অধিকার আছে তাকে সমালোচনা করা। তো আপনার কি মনে হয় আপনার সতর্ক বার্তায় কাজ হচ্ছে? আমার তো মনে হচ্ছে না। আপনার কুম্ভকর্ণের অবস্থা তাদের, আপনার যেই ধারায় তারা চলছেন, তারা বুঝতে পারছেন না যে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। ধরেন শেখ হাসিনাও আপনি যেভাবে সতর্ক করেছিলেন তিনি আমলে নেননি, ডক্টর ইউনূসও আমলে নিচ্ছেন না, সো পরিণতি কোন দিকে দেখছেন? পরিণতি
আপনার ভয়ঙ্কর পরিণতি। আপনার গ্রেসফুল এক্সিট আমার মনে হয় না তার ভাগ্যে আছে। স্তাবকরা ইতিমধ্যে ঘিরে ফেলেছে তাকে, তুর্য কাজী তাই বলেছেন, আমরাও দেখতে পাচ্ছি, এবং স্তাবকতার প্রতিযোগিতা চলছে রীতিমতো নিয়মিত। তাহলে এই যে তিনি যে লন্ডনে গেলেন, হ্যাঁ, এইখান থেকে তিনি কি আশা করছেন? তার নিজের জন্যই তিনি কি প্রাপ্তি হবে, তার দেশেরই বা কি প্রাপ্তি হবে? ইজ এ গ্যাম্বলা, তিনি ঝুঁকি নিয়েছেন, ঝুঁকি নিতে পছন্দ করেন, বড় মাঠের খেলোয়াড় বলে নিজেকে দাবি করেন, বড় ক্যানভাসের খেলার মধ্যে মাথা দিয়ে ফেলেছেন। এখন অনেক কিছুই নির্ধারিত হবে। আপনার যে পল কাপুর, তিনি যখন আপনার ডোনাল্ড লুর ভূমিকায় রত হবেন, তখন বোঝা যাবে কত ধানে কত চাল। বুঝতে পেরেছি। জি, নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমার এখনকার আয়োজনে। অনেক কথাই, অনেক বিষয় নিয়ে আলোচনা হলো। নিশ্চয়ই এ নিয়ে আমরা এই যেই একদিকে দেখলাম আমরা প্রতিক্রিয়া, অন্যদিকে কিছু তথ্য, সব মিলিয়ে আপনাদের যদি এই তথ্যগুলো মনে করেন যে উপকৃত হবেন, অন্তত তথ্য সমৃদ্ধ হবে, কিংবা অ্যানালিসিসের ক্ষেত্রে আপনারা নিজেদের প্রসার করতে পারবেন, সেটি আমার সার্থকতা। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি।